এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে ডক্টর পান্ডাস হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের একদম সামনে, যেটা লেক কালীবাড়িতে অবস্থান করছে। এই মুহূর্তে কিন্তু আমরা ডেন্টাল ক্লিনিকের মধ্যে আমরা ঢুকে যাব এবং প্রবেশ করব, এবং এখানে দাঁত সংক্রান্ত বিষয়ে যে ডক্টর আছেন তো ওনার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে কিন্তু আমরা হাজির করব। তো দেখতে থাকুন। দাঁত থাকতে মানুষ কিন্তু দাঁতের মর্যাদা কিন্তু বোঝে না। কেন বললাম এই কথাটা? তার একটাই কারণ হচ্ছে মানব শরীরে আমাদের কিন্তু এই দাঁতের ভূমিকাটা কিন্তু অপরিহার্য। এই কারণেই বললাম যে আজকের আমাদের এই অনুষ্ঠানের নাম স্বাস্থ্যই সম্পদ। একদমই তাই। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে কলকাতার লেক কালীবাড়ি ডক্টর পান্ডাস হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে। এই মুহূর্তে আমরা ডক্টর বিশ্বজিৎ পান্ডার সাথে আমরা কথা বলবো, এই দাঁতের বিষয়ে কথা বলবো। হাসিতে মুক্ত ঝরে, কথাটা তো একদমই ঠিক, কিন্তু যদি সঠিক দাঁতের যদি আমরা পরিচর্যা করি তবেই তো সেই হাসিতে মুক্ত ঝরবে, তাই তো? তো একদমই তাই দর্শক বন্ধুরা, আপনাদের মনে যা যা কোশ্চেন আছে এই দাঁত বিষয়ে সেই সমস্ত কিছু আমরা আপনাদের সামনে আজকে হাজির করব। এবং এই যে আমরা চলে এসেছি আজকে ডক্টর পান্ডাস হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে, তো এখানে ডক্টরের সাথে আমরা কথা বলে সমস্ত বিষয়ে জানবো কিভাবে পরিচর্যা করা উচিত এবং প্রতিদিন কি কি রুটিনে থাকা উচিত, এবং একটা যে হেলথ চেকআপ বা এই যে একটা ডেন্টাল চেকআপ যে সেই চেকআপটা আমাদের কতদিন করা উচিত, সমস্ত বিষয়ে আপনারা চোখ রাখুন। আমরা সমস্ত বিষয়ে আপনাদের সামনে কিন্তু হাজির করছি, দেখতে থাকুন। ইন্ট্রাওরাল স্ক্যানার, এটি একটি মেশিন যেটাতে আমরা ডিজিটাল ইমপ্রেশনস, আপনারা যেরকম দেখছেন লাইভ, এবং ডিজিটাল ইমপ্রেশনস নেওয়া যায়। এটাতে বেসিক্যালি আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যখন স্মাইল ডিজাইনিং বা ডিজিটাল স্মাইল ডিজাইনিং বা যে কোনো প্রস্থেটিক কাজ করি, তার যা মাপ, যেগুলো আগে যেরকম অ্যালজিনেট দিয়ে আমরা মাপ নিতাম, বমি আসতো, গ্যাগ রিফ্লেক্স আসতো, এখন এটা ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য আমরা এই ধরনের স্ক্যান ফাইল, পিডিএফ ফাইল, এই ধরনের ফাইল ইমিডিয়েটলি আমরা ল্যাবে পাঠাতে পারছি। ল্যাব মানে যে কোনো ল্যাব, ইট ক্যান বি আ গুড ল্যাব ইন কলকাতা, ইট ক্যান বি আ গুড ল্যাব ইন বম্বে, চেন্নাই, or abroad also, Singapore, যে কোনো ল্যাবই হতে পারে, ল্যাব অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য পেশেন্ট। কোনো যখন আমরা সেলিব্রিটিদের কাজ করি তখন আমাদের হয়তো বাইরের ল্যাবে পাঠাতে হয়, যখন হয়তো বিয়ের জন্য স্মাইল ডিজাইনিং হয় তখন হয়তো বম্বেতে পাঠাতে হয়। ম্যান টু ম্যান ভ্যারি করে, রিকোয়ারমেন্ট ওয়াইজ ভ্যারি করে। বাট মোর যেটা এমফেসাইজ আমি করতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল ইমপ্রেশনের জন্য খুব তাড়াতাড়ি, রাদার একটা মেলের মাধ্যমেই আমরা ইমিডিয়েটলি এই ফাইলটা ল্যাবে পৌঁছে দিতে পারছি, এবং একটা প্রিসাইজ 3D যে ডিজিটাল দাঁত যেটা বেনে আসছে সেটা আমরা ইমিডিয়েটলি লাগাতে পারছি। স্যার এই মুহূর্তে তাহলে এই যে এই ফুটেজের মাধ্যমে যেটা দেখানো যাচ্ছে, তাহলে অত্যাধুনিক প্রযুক্তি, তাহলে সেটা খুব সহজ হয়েছে। একদম সহজ হয়েছে, এবং আমি ক্লেম করতে পারি এটাই হচ্ছে যে একমাত্র আপনি হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের এই জিনিসটা পাবেন। অ্যান্ড উই হ্যাভ অল ইন হাউস ফেসিলিটি, অ্যান্ড দিস কাইন্ড অফ মাশিনস ইজ নট দেয়ার ইন হোল ইস্টার্ন ইন্ডিয়া। হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের একদম আমরা সিবিসিটি রুমের সামনে আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে, এবং এখানে যা যা প্রসেস আছে ডক্টর তো দেখাবেনই, এবং আপনারাও সেটা দেখতে থাকুন।
সমস্ত কিছুর গুরুতর যখন সমস্যা হয় তখন কিন্তু ওটির একটা প্রয়োজন হয়, যে অপারেশন করতে হয়, সেটা গুরুত্বপূর্ণ কোনো কিছু হলে। এই মুহূর্তে কিন্তু আমরা যে দাঁত বিষয়ে যেখানে এসেছি আমরা ডেন্টাল ক্লিনিকে, তো এই মুহূর্তে আমরা ইমপ্ল্যান্ট ওটির সামনে দাঁড়িয়ে এবং ভেতরে আমরা প্রবেশ করব এবং ওখানে আমরা দেখব যে কি কাজ হচ্ছে এবং এর তাৎপর্য কী, সমস্ত বিষয় একটু জেনে নেব। এই মুহূর্তে আমরা ইমপ্ল্যান্ট ওটির সামনে কিন্তু দাঁড়িয়ে। ইমপ্ল্যান্ট ওটির সামনে আমরা প্রবেশ করেছি এবং মূল জায়গায় আমরা চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডক্টর কিন্তু এই মুহূর্তে কিন্তু কাজ শুরু করে দেবেন এবং আমরা দেখে নেব যে এই ফুল প্রসেসটা। আপনারা দেখতে থাকুন। এটা ইমপ্লান্ট ওটি ঠিক, বাট আজকে আমরা ইমপ্লান্ট পেশেন্ট নয়, ইনি একজন পেশেন্ট যে খুব অ্যাপ্রিহেন্সিভ। ইনি বাংলাদেশ থেকে এসছেন, বাট ওনার খুব অ্যাপ্রিহেন্সিভ। তো এই অ্যাপ্রিহেন্সিভের জন্য আমাদের যেটা আজকে করা হচ্ছে, রুট ক্যানাল প্রসিজারই করা হবে। বাট যেহেতু উনি অনেক অ্যাপ্রিহেন্সিভ, সেই জন্য আমাদের কাছে যে আজকে মেশিন যেটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হয় কনসিয়াস সিডেশন। এই কনসিয়াস সিডেশন হ্যাঁ, এটা ইমপ্লান্ট ওটি ঠিকই, বাট আজকের যে পেশেন্ট আমাদের কাছে আছে তিনি কিন্তু ইমপ্লান্ট পেশেন্ট নয়। আজকে এইখানে যে প্রসিজার হচ্ছে এটা একটা বেসিক প্রসিজার, রুট ক্যানাল। ম্যাডাম যেরকম আমাদের আউটস্টেশন পেশেন্ট, বাট উনি যখন এসছেন আজকে এখানে অ্যাপ্রিহেন্সিভ খুব, এখানে একটা বেসিক রুট ক্যানাল প্রসিজারই হচ্ছে, বাট ইমপ্লান্ট ওটিতে হচ্ছে যেরকম আপনারা দেখলেন। বাট এখানে যে মেশিনটা ইউজ করা হচ্ছে তার নাম হচ্ছে কনসিয়াস সিডেশন, বা প্রসিজারটার নাম হচ্ছে কনসিয়াস সিডেশন। এটা হচ্ছে আমাদের সিডেশন মেশিন। সিডেশন মেশিনে বেসিক্যালি কি হয়, একটা নাইট্রাস অক্সাইড আর একটা অক্সিজেনের কম্বিনেশনে একটা গ্যাস দেওয়া হয়, যেটা লাফিং গ্যাস বলা হয় আমাদের। এই লাফিং গ্যাসের মাধ্যমে কি হয়, পেশেন্ট একটা ইউফোরিক স্টেজে যায় ফর সাম টাইম, যতক্ষণ দ্যাট ইজ অলসো আমার হাতে থাকে যে কতটা নাইট্রাস অক্সাইড অ্যান্ড কতটা আমরা অক্সিজেন দেব, সেই অনুযায়ী একটা ইউফোরিক স্টেজে থাকে। সেই স্টেজে হলে কি হয়, আমাদের যেটা সুবিধা হয় যে যখন এই ধরনের অ্যাংসিয়াস পেশেন্ট সেখানে আমাদের ইঞ্জেকশন দিতে বা যে ফার্স্ট প্রসিজার, ইট ইজ নট আ অল্টারনেটিভ টু অ্যানাস্থেসিয়া, বাট আমাদের অ্যানাস্থেসিয়া দিতেই হবে। বাট তার আগে যে প্রসিজার, এটা কাম ডাউন করা বা রুট ক্যানালের যে ভয়ের ব্যাপারটা, সেইগুলো সব কাটিয়ে ওঠার জন্য এই মেশিনটা ইউজ করা হয়। মানে আগের প্রসেস যেটা সেটাই। হ্যাঁ, আগের প্রসেস নেই, পুরো প্রসেসও আন্ডার সিডেশন হতে পারে, বাট সেখানে আমরা হয়তো বেশি নাইট্রাস অক্সাইড প্রথমটা একটু দিলাম, তারপরে কমিয়ে এনে আবার বেসিক অক্সিজেন দিয়ে। বেসিক্যালি এটা অ্যাংজাইটি রিলিজ করার জন্য মেশিন, এবং এটা ম্যাক্সিমামটা পিডো বা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয়। অ্যাডাল্ট কনসিয়াস সিডেশনও আমরা ডেলি বেসিসে ইউজ করছি। এক্সট্রাকশন হোক, ইমপ্লান্ট যেখানে লম্বা ওটি চলছে 2 ঘন্টা 4 ঘন্টা, তখনও আমরা ইউজ করছি। তা বাদেও বেসিক প্রসিজারও, রুট ক্যানাল বা অন্য কোনো প্রসিজারও হতে পারে এটার মধ্যে। এটাতে এই পেশেন্ট কী হবে, এংজাইটি যেখানে ইঞ্জেকশন বা আদার কোনো ট্রমেটিক যেখানে আমরা করছি প্রসিজার, সেই প্রসিজারগুলো ফিল করবে না। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে, আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে। তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8777244382, 9830296499। বেকার হয়ে বসে আছেন, নতুন কোনো প্রফেশন খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন, যেখানে পাবেন সম্মান, অর্থ
সাথে বিশাল পরিচিতি। এসটিভি বাংলা মাত্র 3 মাসের কোর্স করাচ্ছে একদম হাতে কলমে, প্র্যাকটিক্যাল, অ্যাঙ্কারিং, রিপোর্টিং ও ক্যামেরা। কোর্স শেষে কাজের সুযোগও থাকছে। কোর্স ফিস মাত্র 6,000 টাকা। আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা ডক্টর বিশ্বজিৎ পান্ডার সাথে আমরা ওনাকে পেয়ে গেছি। তো দাঁতের বিষয় তো আমরা প্রথমেই বললাম যে দাঁতের যত্ন কিভাবে আমরা যত্ন করব এবং যে রুটিন চেকআপ সেটা কতদিন করতে হয়, কতদিন যাবত সেটা করতে হয়। এবং আর একটা ভীষণ ভাইটাল একটা ব্যাপার যে এখন ছোট বয়সের বাচ্চাদের কিন্তু ক্যাভিটিস হওয়ার কিন্তু প্রবণতা খুব বেশি বেড়ে গেছে। সেই সমস্ত বিষয় আপনাদের সামনে হাজির করব এবং ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার। তো এই মুহূর্তে আপনার কাছে কীরকম ধরনের সমস্যা আসে মূলত? দেখুন, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, আই এম দ্য ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স. This is a premium chain of dental clinics in South Kolkata basically, and we are expanding all over Bengal. আমাদের ক্লিনিকগুলো টলিগঞ্জ, বালিগঞ্জ, এটা লেক কালীবাড়ি ইউনিট এবং মুকুন্দপুরে আছে। এবং এটা এইটুকু আমরা বলতে পারি যে এই পার্টিকুলার সাউদার্ন এভিনিউ যে চেম্বারটা, এটাতে উই আর দ্য মোস্ট মডার্ন ডেন্টাল ক্লিনিক অফ হোল ইস্টার্ন ইন্ডিয়া। কেন কি আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো হচ্ছে, ধরুন ইনহাউস সিবিসিটি বলি আমরা, ইনহাউস সিটি স্ক্যান, দাঁতের সিটি স্ক্যান, যেটা আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে খুব কাজে লাগে। এবং বিইং আ ইমপ্লান্টোলজিস্ট, আমি হচ্ছে ইমপ্লান্টোলজিস্ট মানে হচ্ছে ফিক্সড দাঁত প্রতিস্থাপন করার মেথড। এবার ফিক্সড দাঁত কীভাবে প্রতিস্থাপন হয়, এখন যে মডার্ন মেথড তাতে কি হয়, আমরা ডেন্টাল ইমপ্লান্টস করি। ডেন্টাল ইমপ্লান্টস মানে হচ্ছে আমরা একটা টাইটেনিয়ামের ফিক্সচার্স যেগুলো আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করি, এবং প্রতিস্থাপন করলে কি হবে, এই ইমপ্লান্টের চারদিকে নিজের বোন গ্রোথ হয়ে যাবে পেশেন্টের, এবং ওটা একটা পিলার হিসাবে কাজ করবে। এই পিলারের মাধ্যমে ধরুন পুরো যাদের সিনিয়র সিটিজেন যেরকম পেশেন্টস হয়, আমি সেটা আসছি, কি হয় এখানে আমাদের যখন প্রতিস্থাপন করা হয়, সেই হাড়গুলো যখন পেশেন্টের নিজের হাড় যখন ওই ইমপ্লান্টের চারদিকে সারাউন্ড হয়ে বোনটা শক্ত হয়ে যায়, তার উপরে আমরা যে আসল দাঁত যেটাকে বলা হয়, দাঁতকে আমরা স্ক্রিউ করি। বেসিক্যালি এই রিপ্লেসিং দ্য মেথড, যেটা ফিক্সড মেথড অফ রিপ্লেসিং টুথ, মডার্ন মেথড অফ রিপ্লেসিং টুথ, সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস। এবং এই ইউনিটটায় স্পেশালি যেখানে আপনারা ইমপ্লান্ট ওটি দেখলেন, সিবিসিটি গাইডেড দেখলেন, আমরা কি হোল ইমপ্লান্টস দেখাবো, এই ধরনের প্রসিজারের মাধ্যমে আমরা ডেলি বেসিসে নট অনলি বেঙ্গল, অল ওভার অ্যাব্রড বা আমাদের বাকি নেবারিং কান্ট্রিজ থেকেও আমরা অল পেশেন্টস রেগুলার বেসিসে করছি, যেখানে ফুল মাউথ ইমপ্লান্টস এবং সিঙ্গেল ইমপ্লান্টস এবং আরও কমপ্লেক্স ইমপ্লান্টস, যেখানে আমাদের সাইনাস লিফট প্রসিজার, যেখানে আমাদের বোন গ্রাফট, এইগুলো হয়। এবং কিছু আরও স্কিল্ড মেথড, যেখানে আমরা এখন গাইডেড সার্জারি করছি, কি হোল ইমপ্লান্টস করছি, মানে ব্যথাবিহীনভাবে স্টিচলেস ইমিডিয়েটলি দেওয়া হচ্ছে, 24 ঘন্টার মধ্যে দাঁত দেওয়া হচ্ছে। তো মানুষের এইটাই দেখুন, একটা মানুষ ডেন্টাল ক্লিনিকে তখনই যায় যখন তাকে রিকোয়ারমেন্ট যেটা হয় সেটা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে ফিক্সড দাঁত পাচ্ছে, এবং সে ব্যথাবিহীনভাবে একটা সার্জারির মাধ্যমে করে দেওয়া হচ্ছে। তো সেটা আমরা 24 ঘন্টা, মানে টিথ ইন 72 আওয়ার্স যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা ফুল মাউথ রিহ্যাবস করে আসছি। এটা হলো ইমপ্লান্টসের পার্ট। তা বাদে আমাদের ক্লিনিক্সে উই হ্যাভ ইন হাউস 20 ডক্টর্স, a team of 35 employees also, and all are skilled employees ডেন্টিস্ট্রিতে। এবার আমরা যেটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে ওয়াও এক্সপিরিয়েন্স। একটা পেশেন্ট এলো, একটা ডেন্টাল ক্লিনিকে মানুষ যেতে চায় না, কারণ কি ভয় পায়, ইঞ্জেকশনের ভয়, ডাক্তারের ভয়, গেলে দাঁত তুলে দেবে ভয়, আরেকটা ভয় হয়। সেকেন্ড হচ্ছে যে ফোবিয়া অফ ট্রিটমেন্ট কস্ট, যে গেলে অনেক পয়সা লাগবে,
বা পয়সার সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না মানুষের, সেই দুটো কারণেই কিন্তু পেশেন্টস যে কোনো ডেন্টাল ক্লিনিকে যেতে ভয় পায়। সো আমরা এইটা কাটাবার চেষ্টা করি যখনই একটা এই ওয়াও এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখছেন আজকে ইটস নট অ্যাবাউট ইন্টেরিয়ার ডেকোরেশন, ইটস অল অ্যাবাউট স্টেরিলাইজেশন বা জীবাণু মুক্তিকরণ যেটাকে বলা হয়। সো হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের সবগুলো ক্লিনিকে আমরা এডিএ স্ট্যান্ডার্ডস মেনটেন করে স্টেরিলাইজেশন প্রোটোকল মেনটেন করি, মানে হচ্ছে জীবাণু মুক্তিকরণ। অল দ্য ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয়, তারপরে পাউচিং করা হয়, তারপরে একটা মেশিন হয় অটোক্লেভ, সেই ক্লাস বি অটোক্লেভ করা হয়। পাউচিং করে ইনস্ট্রুমেন্টসগুলো আবার আলট্রাভায়োলেট চেম্বারে রাখা হয়। এই আলট্রাভায়োলেট চেম্বারে রাখার পরও যদি একটা ইনস্ট্রুমেন্ট ইউজ না করা হয় 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে, আবার হোল সাইকেল হ্যাজ টু বি ফলোড। নট অনলি দিস, উই আর টুয়ার্ডস NABH অ্যাক্রেডিটেশন। NABH অ্যাক্রেডিটেশনের আন্ডারে আমাদের এই ধরনের স্টেরিলাইজেশন যে পাউচগুলো সত্যিকারে স্টেরিলাইজ হলো কি হলো না, এই স্যাম্পলসগুলো আমাদের পাঠাতে হয়, যেখানে ওই ব্যাকটেরিয়া এবং তার স্পোর্স যে টেস্টিং হয় সেই টেস্টিংয়ের রিপোর্টস থাকে। নট অনলি দ্যাট, NABH-এর আন্ডারে আমাদের এই ধরুন টাইলসের জাংশনে যে সোয়াব তোলা হয়, সো অল দিজ আর এগুলো প্রোটোকলের আন্ডারে পড়ে। সো এই বেসিক কথা হচ্ছে যে জীবাণু মুক্তিকরণটা খুব ইম্পর্টেন্ট। আজকের ডেটে যত এইডস বা যত হচ্ছে সেগুলো কিন্তু সব ডেন্টিস্ট এবং আমাদের হেপাটাইটিস বলুন, ডেন্টিস্ট এবং বারবার, এই দুজন নাপিত এবং ডেন্টিস্ট, এই দুটো থেকে কিন্তু সবথেকে বেশি ছড়াচ্ছে। সো আমাদেরও দেখে নিতে হবে যাতে আমরা এই ক্রাইমটা না করে থাকি। আপনি জানতেও পারবেন না, ইউ উইল বি এফেক্টেড। সো লোকে খোঁজে যে কীভাবে প্রচুর ভিড়, অমুক আমার দাদু ওখানে দেখাতো সেই জন্য আমি ওখানে গিয়ে দেখাই। বাট আজকের ডেটে এই কনসেপ্ট হ্যাভ চেঞ্জ। ভিড় হলে সেই ডাক্তারবাবুর কাছে কি এতগুলো ইনস্ট্রুমেন্টস আছে বা স্টেরিলাইজড আছে সেগুলো দেখা খুব দরকার। পাবলিক এখন অনেক সচেতন, কিন্তু এই ধরনের এই যে ট্রিটমেন্ট অপশনসের কথা বললাম, আমরা একটা ট্রিটমেন্ট বিভিন্নভাবে দেখা যেতে পারে। একটা মানুষের হয়তো সামর্থ্য নেই কিন্তু সে হয়তো ফিক্স চাইছে, এবং সেটা বিভিন্ন মডালিটি অফ ট্রিটমেন্ট অনুযায়ী হতে পারে এবং সেই অনুযায়ী তার কস্টিংসও ডিপেন্ড করবে। সো হোয়াট উই ডু ইজ কি উই গিভ ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিটমেন্ট অপশনস। একটা মানুষ যদি অলরেডি সারেন্ডার করে যায় যে ডাক্তারবাবু আমি পারবো না, তো তখন তাকে ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন দেওয়া একটা উচিতই, মানে সেই ডক্টরের তো এটাই কাজ, এটাই তো সেই ডক্টর না হলেও ওদের অ্যাসোসিয়েট যারা আছে, সো দ্যাট সেই এক্সপ্লেনেশনটা অ্যাটলিস্ট করা যায় এবং তাতে যাতে পেশেন্টটা একটা ট্রিটমেন্ট ভ্যালিড করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকে সবসময়। অ্যান্ড এখন আজকের ডেটে তো জানেন তো সব সফটওয়্যারস AI জেনারেটেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের যত ফলো আপস বা খুব ইম্পর্টেন্ট ফলো আপও একটা ইম্পর্টেন্ট পার্ট। সো যত ফলো আপস বলুন বা অ্যাপয়েন্টমেন্টস বলুন সবই তো এখন AI বেসড অ্যান্ড কম্পিউটারাইজ বেসড হয়ে গেছে, হোয়াটসঅ্যাপস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে এবং ট্রিটমেন্ট অপশনটা দেওয়া হয়। সবথেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে যে পেশেন্ট কোঅর্ডিনেটরস যারা আছে, তাদের যে কোনো পেশেন্ট যখন আসে সে একটা ফোবিয়ার মধ্যে থাকে অফকোর্স। তো সেখানে আমাদের এই 5 সেন্সেস খুব বেশি কাজ করে, যেখানে এসে কি দেখলো, কি ধরনের কাম এনভায়রনমেন্ট পেলো কি পেলো না, দুটো ভালো কথা বলা হলো কি হলো না, এবং কাম এনভায়রনমেন্ট পেলো কি পেলো না, এবং স্মেল অ্যারোটার আমাদের যে দাঁত কাটার যে একটা বাজে গন্ধ হয় সেটা আসছে কি আসছে না, মানে সেটা একটা স্মেল, কানে কি অডিও শুনছে কি শুনছে না, গান শুনতে পাচ্ছে কি না, বা বেসিক কথা হচ্ছে যে অ্যাংজাইটি ফ্রি করা। আর আমরা যদি এই অ্যাংজাইটি ফ্রি দুটো করতে পারি, যে ব্যথা লাগবে না, ব্যথাবিহীনভাবে ট্রিটমেন্ট হবে এবং আপনার পয়সা যেটা লাগবে সেটাও যদি প্রি ডেসক্রাইব থাকে বা প্রি অ্যাপ্রুভাল থাকে, তো সেখানে কনফ্লিক্ট বা পেশেন্টের তরফ থেকেও খুব সুবিধা হয়ে থাকে। আমরা যেটা পেনলেসভাবে যেটা ট্রিটমেন্ট করি সেটার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাস্থেসিয়া বা ইঞ্জেকশনকেই মানুষ ভয় পায়। সো ওই কোম্পানির নাম বলবো না, যেটা 5 টাকায় পাওয়া যায়, ওই সিরিঞ্জ না ব্যবহার করে আমরা ডেফিনেটলি ইম্পোর্টেড নিডলস ব্যবহার করা হয়, ডিসপোজেবল অ্যানাস্থেসিয়া কার্ট্রিজ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয়, স্পেশাল অ্যানাস্থেসিক মেটেরিয়াল যেরকম আর্টিকেন অ্যান্ড আদার কস্টলি মেটেরিয়ালস যেগুলো ইউজ করা হয় সেগুলো ইউজ করা হয়। অ্যান্ড ডেফিনেটলি এগুলো ইউজ করা হয় কেন, ওয়াও এক্সপিরিয়েন্সের জন্য, ব্যথাবিহীনভাবে যাতে ট্রিটমেন্ট হয় সেই জন্য ইউজ করা হয়। এবং হু ইজ পেইং ফর ইট, পেশেন্ট ইজ পেইং ফর ইট। ডেফিনেটলি আপনি যদি সেই ধরনের ট্রিটমেন্ট চাইছেন বা সেই ওয়াও এক্সপিরিয়েন্স চাইছেন, দ্য পেশেন্ট হ্যাজ টু পে ফর ইট। ডেফিনেটলি পেশেন্ট ইজ পেইং and people are happily paying, ব্যথাবিহীনভাবে ওয়াও এক্সপিরিয়েন্সের জন্য people are happily paying also.
আচ্ছা স্যার, এরপরে একটা গুরুত্বপূর্ণ টপিকে আসছি, সেটা হচ্ছে এই মুহূর্তে বাচ্চাদের কিন্তু চকলেট খাওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে, মানে ওরা চকলেট ছাড়া থাকতে পারে না, এরকম একটা ব্যাপার। তার ফলে এই ক্যাভিটিস হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি হচ্ছে এবং বাচ্চাদের এই ব্যাপারটা কিন্তু খুব বেশি হচ্ছে। এটার মূলত কারণটা কি? মানে এই যে ক্যাভিটিস, মানে এটা কি বয়সের তারতম্যের উপর ভিত্তি করে হচ্ছে? দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কাছে যেরকম বললাম, সিনিয়র সিটিজেন্সরা ডেন্টাল ইমপ্লান্টসের জন্য আসছে, মিডিয়রকার এজরা আসছে ডিজিটাল স্মাইল ডিজাইনিংয়ের জন্য আসছে, আদার অল ট্রিটমেন্টস, পেনলেস রুট কানাল, সিঙ্গল সিটিং রুট কানালস, অল ট্রিটমেন্টস আমাদের হোয়াইট জোন সবগুলো ব্রাঞ্চেই হয়। এবার বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি আপনারা যেটা দেখলেন কনসিয়াস সিডেশন মেশিন, এটা আমরা স্পেশালাইজ করি, যেখানে ইস্টার্ন ইন্ডিয়াতে উই হ্যাভ এই মেশিনটা আমাদের কাছেই আছে শুধু। তো এখানে কি হয়, ধরুন স্পেশাল চাইল্ড বলুন বা অটিস্টিক চাইল্ড বলুন বা কোনো আনকোঅপারেটিভ চাইল্ড বলুন বা আনকোঅপারেটিভ অ্যাডাল্ট বলুন, এই ধরনের পেশেন্টসদের আমরা এখানে কনসিয়াস সিডেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করছি। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, পেডিয়াট্রিক ডেন্টিস্ট, উই হ্যাভ আ টিম অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট যারা হ্যান্ডেল করে বাচ্চাদেরকে। এবার তাতে কি বাচ্চাদের, দেখুন আমিও ট্রিটমেন্ট করতে পারি বা সবাই করতে পারে, বাট বাচ্চার মেন হচ্ছে যে চাইল্ড সাইকোলজি এবং চাইল্ডকে কাম করে বসিয়ে ওকে ভুলিয়ে বুঝিয়ে বসিয়ে নেওয়া। ট্রিটমেন্ট করাটা ব্যাপার নয়, ওকে বসানোটা বেশি ইম্পর্টেন্ট। তো সেই ধরনের ট্রিটমেন্ট, সবই ট্রিটমেন্ট হচ্ছে। ক্যাভিটি আজকের ডেটে বেশি হচ্ছে বিকজ আজকের ডেটে বাচ্চারা চিবিয়ে খাচ্ছে না। এবং আমার যেটা অ্যাডভাইস, যে অলওয়েজ আগেকার দিনে আমরা তো পেয়ারা কামড়িয়ে খেতাম বা আপেল কামড়িয়ে খেতাম, আজকের ডেটে আমারও মেয়ের টিফিন সবই জুসে যাচ্ছে অথবা পিসেসে যাচ্ছে। সো ডেফিনেটলি এই একটা কারণ। আরেকটা অ্যাডভাইস যেটা হচ্ছে যে চকলেট খেতে মানা করবো না, বাট চকলেট খেলে ইউ শুড ব্রাশ বা কুলকুচি করে নেওয়া। বেসিক্যালি কী হচ্ছে, যে কোনো সফট ডেব্রিস বা সুগার, যদি কোনো স্টিকি ফুড খাচ্ছে বাচ্চা, ধরুন চিপস বলুন বা অন্য কোনো স্টিকি ফুড যেটা লেগে থাকছে, মিষ্টি জাতীয় জিনিস, যদি ব্যাকটেরিয়াকে ওই স্টিকি ফুড থেকে যে সুক্রোজগুলো আসছে, তারা, এটা তো ব্যাকটেরিয়ার একটা খাবার, সো লং টার্ম যখন থেকে যাচ্ছে, সেই ব্যাকটেরিয়া কিন্তু সেই খাবারটা পেয়ে সেখানে ক্যাভিটি তৈরি করছে। পোকা বলে তো কিছু হয় না, দন্তক্ষয় যেটাকে বলা হয় সেটা পোকা আইডিয়ালি, মানে দেখতে পোকা নয়, বাট সেটা হচ্ছে একটা ক্যাভিটি বলা হয়। সেই ক্যাভিটিটা হয়ে গেলে আমাদের ডেন্টাল ট্রিটমেন্ট ছাড়া কোনো উপায় নেই। ক্যাভিটি ট্রিটমেন্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও, যদি কোনো নার্ভ না টাচ করে থাকে তাহলে আমরা ফিলিং করতে পারি। এখনও মডার্ন ফিলিংস হচ্ছে সব হোয়াইট কালার, টুথ কালার ফিলিংস বাচ্চাদের ক্ষেত্রেও, অ্যাডাল্টের ক্ষেত্রেও। তা বাদেও ফিলিংস না হলে, যদি নার্ভ টাচ হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের রুট কানাল, বাচ্চাদের ক্ষেত্রে পালপোটমি বা পালপেক্টমি প্রসিজার, মানে বড়দের ক্ষেত্রে যেটাকে রুট কানাল বলা হয়। এবং তারপরেই রুট কানাল করার পর ক্যাপস অ্যান্ড আদার থিংস করা হয়। সো হোয়াইট জোনে অল কাইন্ড অফ ট্রিটমেন্টস করা হয় এবং স্পেশালাইজডভাবে করা হয়, স্টার্টিং ফ্রম ডিজিটাল স্মাইল ডিজাইনিং, স্টার্টিং ফ্রম সেলিব্রিটি স্মাইল ডিজাইনিং, স্টার্টিং ফ্রম ভিনিয়ার্স, কম্পোজিটস, ফিলিংস, ডেন্টাল ইমপ্লান্টস, যেটাই বলবেন, যে কোনো সাবজেক্ট বলবেন, অল স্পেশালাইজডভাবে যে ট্রিটমেন্ট, সেটা একমাত্র হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে এই মেশিনসগুলোর দ্বারা আমরা রেগুলার বেসিসে করে আসছি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে তো বহু সমস্যা নিয়ে মানুষ আসছে, মূলত এই মুহূর্তে কোন সমস্যা বেশি দেখতে পাওয়া যাচ্ছে? দেখুন, সমস্যা হয়তো সবসময় ছিল, সেমই ছিল, বাট এখন যেটা দেখতে পাচ্ছি যে পেশেন্টসরা বেশি সচেতন। আগে হয়তো আমাদের রুট কানাল করতে বা বোঝাতে মানুষকে কনভিন্স করতে হতো যে স্যার রুট কানালটা করিয়ে নিন, দাঁতটা তুলবেন না, ভালো একটা দাঁত তুলবেন না। এখন কিন্তু পেশেন্ট নিজেই রুট কানালের জন্য আসছে। বা আগে আমরা ধরুন বিং আ ইমপ্লান্টোলজিস্ট, আমাদের পেশেন্টকে কনভিন্স করতে হতো যে স্যার একটা ডেন্টাল ইমপ্লান্ট করালে ভালো হয়, আপনি ব্রিজ করাবেন না, যাতে পাশের দুটো দাঁতের আমাদের শেপ করে, হ্যাঁ ঘষা হবে, হ্যান্ড শেপ করে। দেখুন, ব্রিজ মেথডও খুব ভালো, ব্রিজ আমরা প্রাচীনকাল থেকে করে আসছি, এখনও হচ্ছে, ব্রিজে কোনো ক্ষতি নেই। বাট ডেফিনেটলি যেখানে ইমপ্লান্টসের অপশান আছে ইয়ং জেনারেশনের জন্য বা সিনিয়র সিটিজেনের জন্য, সেখানে ইমপ্লান্টসই আমরা ইন্ডিকেটেড বা আমরা রেকমেন্ড করি। বাট এমন একটা কন্ডিশন, ধরুন আপনার পরপর 5খানা দাঁত নেই, তাহলে তো ব্রিজ হবে না। ব্রিজ মানেই হচ্ছে যে পিলার্স চাই দুদিকে, আপনার দাঁতগুলো ওই পিলার হিসেবে কাজ করছে, দেন উই আর পুটিং আ ব্রিজ। এবার আপনার যদি পিলারই না থাকে তাহলে ব্রিজ হবে কী করে? তো সেই কন্ডিশনে তো ইমপ্লান্ট আপনি বাধ্য করতে, যদি আপনি ফিক্সড ডেন্টিশন চান। বাট এখন যেটা দেখছি আমরা, যেটা আপনি কোশ্চেন করলেন, সেখানে হচ্ছে যে ধরুন 80, 85, 94 অবধি আমরা ইমপ্লান্টস করছি এবং পেশেন্টসরা সচেতন ইমপ্লান্টস করার জন্য। এবং দূর দূরান্ত থেকে, ধরুন আমাদের ডিস্ট্রিক্ট পেশেন্ট খুব বেশি, তো ডিস্ট্রিক্ট থেকে করে যারা আসছে তারা কিন্তু এক্সক্লুসিভলি ইমপ্লান্টসের জন্যই আসছে এবং
তাতে কোনো আমাদের কনভিন্স করতে লাগে না, পেশেন্ট ইজ কাম ফর ইমপ্লান্টস অ্যান্ড উই আর ডুইং ইমপ্লান্ট। তারা যথেষ্ট সচেতন, যথেষ্ট সচেতন। আমাদের বাকি আরেকটা ফ্যাক্টর হচ্ছে স্মাইল ডিজাইনিং যেগুলো করি, সেখানের জন্য আমাদের সেলিব্রিটি কিছু ক্লায়েন্টস তো আছেই। উই হ্যাভ ডান স্মাইল ডিজাইনিং ফর মেনি নোন সেলিব্রিটিস, আমি নাম নেব না, বাট রেগুলার বেসিসেই করি। বাট আরেকটা শ্রেণী যেটা আসে স্মাইল ডিজাইনিংয়ের জন্য, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট পেশেন্টস। আমাদের যে সোশ্যাল টাবু, ধরুন বিয়ে হবে না দাঁত উঁচু থাকলে, বা ইন্টারভিউ হবে না দাঁত উঁচু থাকলে, তো সেই ধরনের টাবুস যেগুলো ক্লিয়ার করা যায়, সেখানে গরিব মানুষ বলবো না, বা মিডল ক্লাস বা দেখুন, একটা স্মাইল ডিজাইনিং করতে ডেফিনেটলি অ্যাফোর্ডেবিলিটির একটা ফ্যাক্টার্স চলে আসছে। সেখানে ডেফিনেটলি একটা বাবা কারো মেয়েকে নিয়ে আসছে এবং সে বলছে যে আমার ডাক্তারবাবু আপনি যদি দাঁতটা ভালো করে দেন তাহলে আমার মেয়েটা ভালো পাত্র পাবে, আমি যেটুকু টাকা তুলে রেখেছিলাম সেটার মধ্যে থেকে যদি আপনাকে দেওয়া যায় কিছু, তাহলে হয়তো ভালো পাত্র পাবে। তো সেগুলো আমাদের কিছু স্টোরিজ ইমোশনাল করে ডেফিনেটলি, বাট গ্রাম বাংলা থেকে বা আমাদের ডিস্ট্রিক্ট পেশেন্টস থেকে বহুভাবে আমরা স্মাইল ডিজাইনিং, স্পেশালি এই ধরনের বিয়ের কেসেস বা ইন্টারভিউ কেসেস, বা এই ধরনের যারা ইয়াং জেনারেশন যারা ভিনিয়ার্স করাতে চায়, এখন ইউটিউব বা পাবলিকের মাধ্যমে আমাদের কাজ হচ্ছে সচেতন করা, যারা জানেন না তাদেরকে জানানো যে এই ধরনের ট্রিটমেন্ট রেগুলার বেসিসে হচ্ছে, সেইটুকুই জানানো আমাদের তরফ থেকে, এবং রেগুলার বেসিসে আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে আসছি। আচ্ছা ডাক্তারবাবু, রুটিন চেক আপ মোটামুটি কদিন অন্তর করা উচিত, বা মাসে একবার, এইটা একটু বিস্তারিতভাবে যদি দর্শক বন্ধুদের সামনে বলেন। মাসে একবারের কোনো প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। দেখুন, রুটিনে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে হাউ ইউ ব্রাশ, সেটা খুব ইম্পর্ট্যান্ট। রুটিন চেক আপের জন্য আমাদের বুকস রেকমেন্ড করে 6 মাস, বাট ঠিক আছে, যদি 1 বছরেও করা হয়, যাদের কোনো প্রবলেম নেই 1 বছর ইজ ইনাফ, বাট যাদের কোনো প্রসেসিস আছে বা খুব ব্রিজ লাগানো আছে, অনেকগুলো ইমপ্লান্টস আছে, সেক্ষেত্রে মেনটেন্যান্সটা তো শিখিয়ে দেওয়াই হয়, ডাক্তারবাবুর দায়িত্ব সেটা শিখিয়ে দেওয়ার মেনটেন্যান্সটা। সেই মেনটেন্যান্স হওয়া বাদেও আমাদের 1-1.5 বছরে একবার ডেন্টিস্ট ভিজিট করা উচিত। তাতে কি হবে যে আর্লি ডায়াগনোসিস হলে আর্লি কিওরটা হবে, এবং তাড়াতাড়ি ধরা পড়লে তাড়াতাড়ি এটা ধরুন ফিলিং করে হয়তো কাজ হয়ে যেত, সেটা হয়তো রুট ক্যানাল স্টেজে যাবে না কুইক রেসপন্স হলে। সো আমাদের 6 মাস থেকে 1 বছরে একবার দেখালে ইনাফ। রুটিন প্রসিজার যেরকম স্কেলিং অ্যান্ড পলিশিং, যেটাকে ওরাল প্রফিল্যাক্সিস বা ক্লিনিং বলে, সেটা খুব ইম্পর্টেন্ট প্রসিজার, সেটা করা উচিত আমাদের, যেটার জন্য আমাদের গাম ব্লিডিং হয় বা মুখে গন্ধ হয় যেটাকে বলা হয়, বা জিঞ্জাভাইটিস যে প্রবলেমটা বলছি, সেই জিঞ্জাভাইটিস বা পেরিওডন্টাইটিস যে প্রবলেম হয়, সেখানে আমাদের রেগুলার বেসিসে স্কেলিং অ্যান্ড পলিশিং করা উচিত, সেটাও একটা রেগুলার প্রসিজারের মধ্যে পড়ে। এবং মেনটেন্সের জন্য দিনে 2বার ব্রাশ করা উচিত, ডেফিনেটলি আফটার ব্রেকফাস্ট, যেটা হয়তো জানতেন না আপনারা, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার ফর 2 মিনিটস অফ টাইম, যেটা হচ্ছে আপনারই ধরুন একটা গান চালিয়ে ভালোভাবে ব্রাশ করতে পারেন, এবং উপর নিচে আগে পিছে পুরোটাই ব্রাশ করাটা দরকার, স্পেশালি এই নিচের পাটির ভেতর দিকটা ব্রাশ করা খুব দরকার। মাউথ ওয়াশেস ইউজ করার জন্য রেকমেন্ড খুব বেশি নয়, সপ্তাহে 1 দিন ইজ মোর দ্যান ইনাফ, অথবা আপনার ডেন্টিস্ট যদি কোনো রেকমেন্ডেশন দিচ্ছে, মেডিকেটেড মাউথ ওয়াশের রেকমেন্ডেশন দিচ্ছে, তাহলে সেটা ইউজ করতে পারেন ফর আ লিমিটেড পিরিয়ড অফ টাইম, যেটা অ্যান্টি সেন্সিটিভ মাউথওয়াশ বা আদার কোনো অ্যান্টি ইনফ্ল্যামেটরি মাউথওয়াশ। বাট ওভার দ্য কাউন্টার ইউজ করার জন্য আমরা রেকমেন্ড অ্যাবসোলুটলি করি না, তাতে ক্ষতিই হবে। এবং খুব দামি টুথপেস্টেরও আমরা রেকমেন্ড করি না। এবং এই ধরনের টুথপেস্ট আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে কোন টুথপেস্ট ইউজ করবো, কোনটা ভালো কোনটা খারাপ। সো খারাপ ভালোতে বেসিক্যালি আয়ুর্বেদিক টুথপেস্ট বা আদার কোনো যেগুলো টুথপেস্ট, সেগুলোতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু দে হ্যাভ লট অফ অ্যাব্রেসিভ কন্টেন্ট। তাতে পার্টিকেল সাইজটা খুব ইম্পর্টেন্ট করে, পার্টিকেল সাইজটা খুব বড় হয়। সে কারণে কি হয়, আমাদের তারের জালি দিয়ে বাসন মাজলে তো বাসন ভালো পরিষ্কার হবেই, তো সেই জন্যই আমরা স্কচ ব্রাইট ইউজ করছি, তাই না? তো সেই জন্য আমাদের রেকমেন্ডেশন খুব একটা নয় আয়ুর্বেদিক টুথপেস্টের দিকে, বা আরও যেগুলো চেন সিস্টেমে বিক্রি হয় যে টুথপেস্টগুলো, সেগুলোতে অ্যাব্রেসিভ কন্টেন্ট ভালো, বাট পাবলিক খুব খুশি যে আমি তো খুব ভালো আছি, হ্যাঁ। কিন্তু তাতে কি হবে, দাঁতের এনামেল ক্ষয়ে যাচ্ছে লং টার্ম ইউজ করার জন্য। বাট ইনগ্রেডিয়েন্টটা খুব ভালো, ডেফিনেটলি আয়ুর্বেদিক টুথপেস্টে যে ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো তো খুব ভালো দাঁতের জন্য, আমরা জানি। যেটা ভালো সেটা তো ভালো বলতে আপত্তি নেই, লং বলুন বা আদার যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো তো খুবই ভালো।
এবার কথা হচ্ছে যে যেগুলো মার্কেটিং স্টান্ট, খুব ভালো করে লেপে দিলাম টুথপেস্টের অ্যাডে, যেটা ভিজুয়ালস আসছে, অথবা আমরা মেরে টুথপেস্ট মে নমক হ্যায়, সল্ট হ্যায়, এই হ্যায়, এগুলো মার্কেটিং স্টান্টস, এগুলোতে না দেওয়াটাই ভালো। হ্যাঁ, এটা অ্যাভয়েড করা। বাট যেই প্রোডাক্টগুলো যেগুলো ধরুন মার্কেট রিসার্চ আছে, প্রাচীনকাল থেকে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, এই টুথপেস্টগুলোতে একটা প্রবলেম হচ্ছে, দে হ্যাভ আ ইনগ্রেডিয়েন্ট কল সোডিয়াম লরেল সালফেট, যেটা পাতি সাবানের কাজ করে, ফোমিং অ্যাকশন করে, এবং আমাদের ক্লিনজিং অ্যাকশনটা ওইটা থেকেই আসে। তো সেটাতে আমরা খুব বেশি কনজিউম করলে বা অ্যাবজর্ব হলে খুব প্রবলেমস। সো মাই রেকমেন্ডেড উড বি যে ইউ ক্যান চেঞ্জ ইউর টুথপেস্ট এভরি 2 months, যে কোনো একটাতে স্টিক না করে ইউ ক্যান চেঞ্জ ইউর টুথপেস্ট এভরি 2-3 months। আচ্ছা স্যার, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা মোটামুটি মা ঠাকুমাদের মুখে বা আগেকার দিনে শোনা যেত যে নিমের দাঁতন বা পাতি লেবু এই সবগুলো দিয়ে প্রাকৃতিক রেমেডি দিয়ে যদি কিছু করা যায় দাঁত খুব ভালো থাকে, এটা কতটা এই মুহূর্তে বা আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক? দেখুন, সেটা ঠিকভাবে ইউজ করতে জানতে হবে। আপনি যদি অনলাইন কিনে নিম স্টিক কেনেন, সেখানে কিন্তু কাজ করবে না। নিমের নিয়ম হচ্ছে যে আপনাকে ফ্রেশ ডাল থেকে তো কেটে তুলতে হবে। তো ফ্রেশ ডাল থেকে তুলে কেটে সেটাকে ভালো করে ধুয়ে আপনি যদি ফাইল করে প্রথম পার্টটাকে থেতো করে যদি ব্রাশ করেন, নিমের বেসিক্যালি ইটস নট আ অল্টারনেটিভ টু ইয়ার ব্রাশ রেদার। এখানে নিমের যে জুসটা বেরোচ্ছে সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, প্রপারব্যাকটেরিয়াল, তো সেটা আমার কাজের। এবং সেই নিম দাঁতুনটা যদি সেকেন্ড টাইম ইউজ করতে হয়, তাহলে ইউ শুড কিপ ইট ইন দ্য ফ্রিজ, নাহলে শুকিয়ে যাবে ব্যাপারটা। তো শুকনো ডাল দিয়ে ওটা দিয়ে করে কোনো লাভ নেই। তো নিম ক্যান বি ইনকর্পোরেটেড ইন ইউর ওরাল হাইজিন রেজিম, বাট এটা ইজ নট অল্টারনেটিভ টু দ্য ব্রাশিং। আপনি সপ্তাহে একদিন করলেন, মাসে 3 বার করলেন, 2 বার করলেন, ইজ গুড, বাট এটা অল্টারনেটিভ টু ইয়োর রেগুলার ব্রাশিং, এটা আমি রেকমেন্ড করবো না ডেফিনেটলি। এবং পেয়ারা পাতার রস আর এগুলো যেগুলো আছে, নিম, আমাদের গ্রিন টি এক্সট্র্যাক্ট, এগুলোতে ওই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো দিয়ে কুলকুচি করলে ডেফিনেটলি গামসের জন্য খুব ভালো, মাড়ির জন্য খুব ভালো। বাট এখন রেডিমেড যখন অ্যান্টি ইনফ্লেমেটরি মাউথওয়াশেস অ্যান্ড আদার থিংস এসছে, তো সেগুলো ইউজ করা যেতে পারে, ডক্টর রেকমেন্ড। সবাই তখন রেডিমেড একটু বেশি পছন্দ করছে। দেখুন, ওভার দ্য কাউন্টার যেটা অ্যাবিউজ হচ্ছে সেটা হচ্ছে ধরুন কোনো সেন্সিটিভ টুথপেস্ট অ্যান্ড অল, কারোর সেন্সিটিভ হলো, কারোর হয়তো ব্যথাই হচ্ছে, সে হয়তো সেন্সিটিভ ওভার দ্য কাউন্টার সেন্সিটিভ টুথপেস্ট নিয়ে চলে এলো, ইউজ করলো, এবং তার মেথডটাও ভুল করলো। হয়তো কেউ সেন্সিটিভ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে যাচ্ছে। ইট ওয়ন্ট অ্যাক্ট। সেন্সিটিভ টুথপেস্ট হ্যাজ টু বি ইউজড অ্যাজ এ মেডিসিন, এবং সেটা একটা জায়গায় যেখানে আপনার সেন্সিটিভ হচ্ছে সেখানে অ্যাপ্লাই করে রাখতে হবে ওভার দ্য টাইম। সেটা অ্যাপ্লিকেশন না করলে, ধুয়ে ফেললে বা ব্রাশ করে ফেললে, ব্রাশ দিয়ে আপনি লাগাতে পারেন, বাট লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে, এবং সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে ফেললেন। তো কিছু মেথডসগুলো খুব ইম্পর্টেন্ট। এই ধরনের সেন্সিটিভ টুথপেস্ট যদি ডক্টর রেকমেন্ড করে থাকে খুব ভালো, ইউজ করুন, বাট ওভার দ্য কাউন্টার ইউজ করবেন না। হয়তো আপনার ব্যথাটা চাপা পড়ে গেল অ্যান্ড ইউ উইল ল্যান্ড আপ টু আ বিগার প্রবলেম, রুট ক্যানাল বা অন্য কোনো বিগার সলিউশনে আপনি ল্যান্ড আপ করবেন। সো ডেন্টিস্ট্রি ইজ নট এক্সপেন্সিভ, ইউর নেগলেক্ট ইজ এক্সপেন্সিভ। স্যার, লাস্ট কোশ্চেনে আমরা যাব যে দাঁতের মূলত একটা গুরুত্বপূর্ণ যে ভাইটাল একটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে একদম লাস্ট স্টেজে পৌঁছে যাওয়ার পর সবার মনে একটা ভয় থাকে যে আমার ক্যান্সারে দাঁড়িয়ে যাবে না, তো এটা কোন সময় এসে হাজির হয়? দেখুন, ডেন্টাল ক্লিনিকই একটা প্লেস, বা আমাদের প্রাইভেট ক্লিনিকে খুব কম ডায়াগনোসিস হয়, বাট ডেফিনেটলি গভর্নমেন্ট সেট আপস বা আদার সেট আপস যেখানে আমরা স্ক্রিনিং ক্যাম্পস করছি, গ্রামের দিকে করছি, সেখানে ডেফিনেটলি বেটার হয়। বাট আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, আমার যেরকম কলকাতা সিটি ব্রাঞ্চের আমরা মেম্বার্স, বা ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, বা আমাদের যেখানে আরও যারা কনসার্নড অথরিটিস আছে এদের মাধ্যমে, বা আমি রোটারি ক্লাবে যেরকম প্রেসিডেন্ট, বাট এই জায়গাগুলো থেকে, সোশ্যাল থেকে আমরা স্ক্রিনিং ক্যাম্পস রেগুলার বেসিসে করছি। অ্যাসোসিয়েশনের থেকে বা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকেও আমরা রেগুলার বেসিসে এই ধরনের স্ক্রিনিং ক্যাম্পস করছি, ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করছি, টক শোজ অ্যারেঞ্জ করছি, সবই করছি। কিন্তু আমি মনে করি যে, এবং এই ডেন্টাল ক্লিনিকেই একমাত্র ডায়াগনোসিস হতে পারে প্রি ক্যান্সারাস লিজেন্স। আমরা প্রি ক্যান্সারাস লিজেন কিন্তু খুব দেখছি আজকের ডেটে। গুটকা চিউইং, যেগুলো সেলিব্রিটিরা এন্ডোর্স করছে, খুব দ্য সোসাইটি, বাট আমরা এই গুটকা চিউইং যেরকম বলছি, তো এই ধরনের কেসেসের থেকে OSMF বলে একটা ডিজিজ আছে, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, যেটাতে আপনার মুখ খোলাটা বন্ধ হয়ে যায় বা গামসগুলো ফাইব্রাস হয়ে যায়, অথবা ওরাল লাইকেন প্ল্যানাস বলি, ইরোজিভ লাইকেন প্ল্যানাস বলি। এই ধরনের কিছু প্রি ক্যান্সারাস লিজেন্স আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে দেখতে পাচ্ছি, ডায়াগনোসিস করতে পারছি, বায়োপসি করছি। But what next? If cancer, then there is no answer, এবং it will drain your family, you
সারাউন্ডিংয়ে যারা আছে, নট অনলি ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, এভরিথিং, বাট মানে শেষ। এবার তার থেকে আমার মনে হয় আজকের ডেটে যদি প্রি ক্যান্সারাস লিজেন্স নিয়ে যদি প্রি ক্যান্সারাস সেন্টার্স যদি হয় বা রিহ্যাব সেন্টার্সের থেকে যদি প্রি ক্যান্সারাস সেন্টার্স হয়, তাহলে হয়তো সোসাইটিতে আরও উপকার হবে। এবং ক্যান্সারাস সেন্টার্স, ক্যান্সার হয়ে গেলে যে চিকিৎসা, সেটাও আমাদের এখানে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা আছে তাদের ডোমেনে পড়ে। ডেফিনেটলি কমান্ডোজ অপারেশন বা বড় ধরনের অপারেশনস যেগুলো হয় সেগুলো জেনারেল ওটিদের আন্ডারে রেগুলার বেসিসে হচ্ছে। এবং ক্যান্সার তো ডেফিনেটলি কিমো অ্যান্ড রেডিও এগুলো ইনক্লুড হয়ে যায়। আমার জন্য যেটা স্পেসিফাই করা সেটা হচ্ছে, যেহেতু আমি ইমপ্লান্টোলজিস্ট, সেখানে আমরা যেটা ফেস করছি যে একটা পেশেন্ট সেদিনকার মেল করে এলো জামশেদপুর থেকে, বলল ডাক্তারবাবু আমি ক্যান্সার সার্ভাইভার, আমি ক্যান্সার সার্ভাইভ হয়ে 10 বছর হয়ে গেছে, কিন্তু আমি কিছু খেতেই পাচ্ছি না, আমার তো জলের তো বেঁকেই গেছে এবং আমার কাছে কোনো দাঁত নেই, আমি খেতেই পাচ্ছি না, কান্নাকাটি, আমি বেঁচে কী লাভ, মানে বেঁচে তো গেলাম বাট বেঁচে কী লাভ। আমি বললাম সেটা তো আপনার ওই ক্যান্সারের ডাক্তারের কাছে জানি। তখন মানে একটা উৎকট অ্যান্সার পেলাম আমরা, যে ডাক্তারবাবু বলেছেন আপনি বেঁচে গেছেন, এইটাই খাওয়ার কী প্রয়োজন, হ্যাঁ তো বেঁচে গেছেন এইটাই অনেক ভাগ্যর ব্যাপার। বাট সেগুলো আমাদের আনফর্চুনেট পার্ট অফ দ্য মেডিকেল সায়েন্স, যেখানে আমরা ইন্টার ডোমেন কোঅর্ডিনেশন থাকে না, রিহ্যাবের কথা ভাবি না, বেঁচে গেছে এইটাই লাস্ট কথা। বাট তাদের হয়তো আগে থেকে ইমপ্লান্ট প্ল্যানিং করলে বা রিপ দিয়ে যদি ওটা করা হতো। বাট আমি একটা দুটো ইমপ্লান্টস করে আমরা চেষ্টা করেছি যে এখন যা সম্ভব দাঁত দেওয়ার চেষ্টা করতে পারি, করছি, করিও। বাট ইন্টারডোমেন যদি এই জিনিসগুলো থাকে তাহলে আরও বেটার ট্রিটমেন্টের দিকে এগোতে পারে। স্যার, ওরাল ক্যান্সারটা মূলত কখন হয়, কোন স্টেজটায় আসে এটা? ক্যান্সার তো জিন্সের উপরে, হেরিডিটারির উপরে ডিপেন্ড করে, আমার জিন্সের উপরে ডিপেন্ড করে। মূলত হ্যাবিট থেকে খুব বেশি হয়, যদি কোনো মানুষ হ্যাবিট থাকে তো সেটা থেকেই বেশি হয়। কোন স্টেজে আসে, দেখুন প্রি ক্যান্সারাস লিজনের স্টেজে আসে, ফুল ফ্লেজড ক্যান্সারের স্টেজে তার জন্য আমাদের বায়োপসি করতে হয়। বায়োপসি করলে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে ইটস আ ম্যালিগন্যান্ট লিজন অর কী ধরনের লিজন। আর কি কি সাবধানতা মোটামুটি অবলম্বন করা উচিত ক্যান্সারের জন্য? দেখুন ক্যান্সারের জন্য আমাদের চেক আপ ছাড়া আর কিছু করার নেই। পার্টিকুলার যদি ওরাল ক্যান্সার স্ক্রিনিং বলেন, সেটা 2 বছরে একবার করলেও ইনাফ। হ্যাঁ, মানে রাতারাতি ক্যান্সার হয়ে যাবে না। ইফ ইউ আর নট প্রোন টু এনি হ্যাবিট বা আদার কোনো ইমিউনো কম্প্রোমাইজড সিচুয়েশন যদি না থাকে, আমরা যেরকম ওই কোভিডের পরে দেখছিলাম সার্কোমা অ্যান্ড অল, যেখানে প্রচুর বেশি আসছিল কেসেসগুলো কোভিডের, পোস্ট কোভিড কমপ্লিকেশনসের জন্য, বাট এগুলো এখনও কমে গেছে। আমাদের স্ক্রিনিংটা করাটা দরকার। ডেন্টিস্টের কাছে গিয়ে, যে কোনো একটা ডেন্টিস্ট, যদি বেসিক ডেন্টিস্টও কেউ হয়, বেসিক বলবো না, বাট কোনো পাড়ার ডাক্তারও যদি হয়, সেও একটা প্রি ক্যান্সারাস লিজন বা ক্যান্সারাস লিজন ডায়াগনোসিস করার ক্ষমতা রাখে। আপনি যে কোনো ডেন্টিস্টের কাছে বছরে একবার করে দেখালে ইজ ইনাফ। আচ্ছা, আমার মতো সাধারণ মানুষেরও একটা কৌতূহল জাগবে, স্যারকে আজকে আমরা সামনে পেয়েছি। স্যার, যদি একটু সাধারণ মানুষের জন্য এই দাঁতের যদি সঠিক যত্নের জন্য কিছু টিপস যদি একটু আপনি বলে দেন। দেখুন, আরেকটা শ্রেণী যেটা আপনি ছেড়ে গেলাম আমরা, সেটা আমার মনের কথা, সেটা হচ্ছে যে আমি কালকে একটা কেস দেখেছি যেখানে একটা প্রেগনেন্ট ওমেন দাঁতের ব্যথায় কাতরাচ্ছে এবং সে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে এবং তাকে কেউ ট্রিটমেন্ট করে দিচ্ছে না, সে ব্যথায় কাতরাচ্ছে। কারণ প্রেগনেন্সিতে আমরা ট্রিটমেন্ট করতে পারি না, উই আর নট অ্যালাউড টু ডু দ্যাট। হোয়ারএজ আমাদের আবার ওই ইন্টার ডোমেন ডাক্তারদের ক্ল্যাশ যাকে বলুন, জেনারেল ফিজিশিয়ান ওষুধ দিয়ে দিচ্ছে, দাঁতে ব্যথা কিন্তু জেনারেল ফিজিশিয়ান ওষুধ দিয়ে দিচ্ছে, আমি ওনাকেই দেখাই, তো দেখান। গাইন্যাক ইন্টার ডোমেন লিখে দিচ্ছে না যে একটা রুট ক্যানাল অ্যালাউড, কী করে লিখে দেবেন ওনারও তো। এবার একটা ডেন্টিস্ট কী করতে পারে? ডেফিনেটলি আমার জন্য হয়তো রুট ক্যানালটা 1 মিনিটের প্রসিজার, আমি চট করে দিতে পারবো বা অ্যাটলিস্ট পেন রিলিফ করতে পারবো, এটুকু কনফিডেন্ট। বাট হু উইল ডু ইট? কে দায়িত্ব নেবে পেশেন্টটার? দায়িত্ব বলতে কি, উই আর নট অ্যালাউড টু ডু এনি প্রসিজার ইন ফার্স্ট অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার। তো সেখানে গাইন্যাক কনসেন্ট দেবে না, তাহলে পেশেন্টটা কোথায় যাবে? তো এই ধরনের প্রবলেমসগুলো না ফেস করার জন্য আমাদের যেটা, ইফ ইউ আর প্ল্যানিং ফর প্রেগনেন্সি, ইউ শুড অলওয়েজ ভিজিট আ ডেন্টিস্ট বিফোর হ্যান্ড। এটা যাতে না হয় কোনো অন্য পেশেন্টের ক্ষেত্রে। আমাদের পেশেন্ট, বাট আমাকে উইথাউট কনসেন্ট হয়তো করতে হলো, বাট কিছু যদি 19-20 হয়ে যায় আমাকে তো জেলে যেতে হবে। বাট ব্যথায় কাতরাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না সেই জিনিসটা। তো এই ধরনের প্রসিজারের জন্য আমাদের প্রি প্রেগনেন্সি প্ল্যানিংয়ের জন্য ডেন্টিস্টের কনসেন্টটা খুব ইম্পর্টেন্ট।
কোনো ইন্টারভিউজ আর্মি যারা ক্লিয়ার করে তাদেরও স্কোরিং থাকে, সেখানে আমাদের ডেন্টিস্টের ইন্টারভেনশনস লাগে। তো সাধারণ মানুষ বছরে একবার ডেন্টিস্ট যেন দেখায়। স্কেলিং অ্যান্ড পলিশিং করলে কোনো দাঁত নড়ে যায় না, বা কিছু মিথস যেগুলো আছে দাঁত তুললে অনেকের এটা ভয় থাকে, অনেকের যেটা ভয় থাকে যে স্কেলিং করালে দাঁত নড়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, যে বা দাঁত তুলে নিলে কি দুধের দাঁত তুলে নিলে ভালো, হ্যাঁ দুধের দাঁত তো পার্মানেন্ট দাঁত তো আসবে, তাহলে দুধের দাঁত টাইমের আগে আমি তুলে নিলাম, বাচ্চার দুধের দাঁত ডাক্তার পয়সার জন্য বলছে। তো এগুলো তো কমন মিথস, এগুলো আপনার কাছে যেটা কমন আমার কাছেও কমন, বাট এইগুলোতে পা না দেওয়াটাই বেটার। এবং বিভিন্ন এই জন্যই আমরা সচেতন করে চলছি। ব্রাশটা কিন্তু দুবার মাস্ট, তাই তো স্যার? দুবার মাস্ট, একটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট, একটা হচ্ছে আফটার ডিনার। কারণ বিং আপনি যদি ব্রাশ করেই ঘুমোচ্ছেন, তার আগে যদি খেলেন না কিছু, তাহলে বিফোর ব্রেকফাস্ট ফ্রেশনেসের জন্য করে লাভ নেই। ব্রাশের কাজ হচ্ছে আমার সফট ডেব্রিজ বা সফট প্লাকটাকে ইরাডিকেট করা এবং ভালোভাবে ব্রাশ করা রাউন্ড মোশনে। সো সফট ব্রিসেলস ইউজ করা ডেফিনেটলি রেকমেন্ডেড। টাং ক্লিনিং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। মাউথ ওয়াশেস ইউজ করতে পারেন। ইন্টারডেন্টাল দুটো দাঁতের মাঝখানে খাবার ঢুকে গেলে সেগুলোর ক্ষেত্রে আপনারা ফ্লস ইউজ করতে পারেন। ইউনিফ্লস বলে একটা ম্যাটেরিয়াল আছে, যেটা রেডিমেড ফ্লস। খুব বেশি ফাঁকা থাকলে আপনারা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে পারেন, ন্যারো স্পেস, যেখানে ইজ অল্টারনেটিভ বলবো না, সরি, টুথপিক ইজ নট রেকমেন্ডেড, সেই ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে পারেন। এখন আমাদের যা পেশেন্টস যারা আছে, যারা ইমপ্লান্টস করছে বা প্রসেসিস যাদের আছে, তাদেরকে আমরা রেকমেন্ড করছি হচ্ছে ওরাল ইরিগেশন ডিভাইসেস। এটা অনলাইন অ্যাভেলেবল বা যে কোনো স্টোরে না, খুব অ্যাভেলেবল। ওরাল ইরিগেশন ডিভাইসেস, যেখানে ওয়াটার জেট দিয়ে ক্লিন করা যায়, যেখানে প্রসেসিস আছে, যেখানে দুটো দাঁতের মাঝখানে ফাঁক আছে, যেখানে খাবার ঢুকে যাচ্ছে, সেগুলোতে ইন্টারডেন্টাল ব্রাশ বা এই ধরনের ওরাল ইরিগেশন ডিভাইসেস রেকমেন্ডেড। দর্শক বন্ধুরা, আপাতত মোটামুটি আমরা কিন্তু ধারণা কিন্তু পেলাম, কিন্তু সময়ে যেহেতু আমাদের বাধা, সেই জন্য যতটুকু স্যারকে পাওয়া গেল মোটামুটি একটা কিন্তু ধারণা আপনাদের কিন্তু পেলেন আপনারা, যে কিভাবে দাঁতের পরিচর্যা করা উচিত, কতবার ব্রাশ করা উচিত, মাউথ ওয়াশ আপনারা কতদিন মানে কতবার ইউজ করবেন, সে সমস্ত কিছু, এবং রুটিন চেক আপটা সেই হিসাবেও কিন্তু স্যার কিন্তু গাইড করে দিলেন। কিন্তু স্যার, এই মুহূর্তে যারা অনুষ্ঠান দেখে আপনার কাছে আসবেন বলে ভাবছেন, যারা দূর দূরান্ত থেকে, তারা কিভাবে এসে যোগাযোগ করবে? আমাদের যে কোনো হেল্পলাইনে কল করলে অ্যাপয়েন্টমেন্টস পাওয়া যায়। ডেফিনেটলি আমাদের ইউনিটগুলো যেরকম বললাম, টলিগঞ্জ, সাউদার্ন এভিনিউ, বালিগঞ্জ এবং মুকুন্দপুর। অ্যান্ড ডেফিনেটলি আমরা চাইছি একটা ফুল হাউস ইন হাউস সেট আপ করে, একটা ওটি সেট আপ করে একটা হসপিটাল আমাদের খুব তাড়াতাড়ি আসছে, এবং আমরা এক্সপ্যান্ড করার চেষ্টা করছি অল ওভার বেঙ্গল। বাট এটা সাউদার্ন এভিনিউ সেন্টারটা মোস্ট মডার্ন, আমি যেটা বললাম, 2-3টে মেশিনসের জন্য, ইন হাউস সিবিসিটি ডায়াগনোসিসের জন্য লাগে, ইমপ্লান্টসের জন্য লাগে, কনসিয়াস সিডেশন, ডিজিটাল স্মাইল ডিজাইনিংয়ের জন্য ডিজিটাল ইন্ট্রাওরাল ক্যামেরাস যেগুলো আছে, বা আরও হাই হ্যান্ড লেজার্স, আর এগুলো তো অনেক দিন ধরেই আছে। বাট যেগুলো মোস্ট মডার্ন, যেগুলো ইস্টার্ন ইন্ডিয়াতে কোনো জায়গায় নেই, সেগুলো আমি মেনশন করলাম। সো আপনারা যে কোনো নম্বরে হেল্পলাইনে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন বেশি। আর এই ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু প্রোভাইড করে দেন। এই ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার 8697725221, 8697725221। আচ্ছা, এটা কি প্রতিদিনই স্যার খোলা? প্রতিদিনই খোলা, সানডেটা আমরা অফ রাখি, বাট ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টস ডেফিনেটলি দেওয়া হয়। পেশেন্ট যখন আমাদের কাছে আসে, যেরকম আপনারা দেখলেন যে সিটি হলো বা ওপিজি বলে, ওপিজি মানে হচ্ছে 2D স্ট্রাকচার, আর সিটি মানে হচ্ছে 3D স্ট্রাকচার। সিটি হতে আমাদের কি সুবিধা হয়, যেখানে আমরা 3D স্ট্রাকচারে একটা যে কোনো জিনিসের ডায়াগনোসিস যখন করছি, আক্কেল দাঁতের ক্ষেত্রে কোনো যদি সার্জারি থাকে, বা হয়তো 2D দেখতে অন্যরকম হচ্ছে, বা 3D করলে হয়তো দেখা গেল যে নার্ভের ওপরে আছে, বা আরও ডায়াগনোসিসগুলো খুব ভালো হয়। আমরা ইমপ্লান্টের ক্ষেত্রে বেসিক্যালি যখন ইনস্ট্যান্ট সিটি করি, সেটাতে আমরা ধরুন কোনো পেশেন্ট যদি রিপোর্ট করে ধরুন কোনো দাঁত নেই, যেরকম আপনারা দেখলেন, তো তাকে প্রথমে প্ল্যানিং দেওয়া হয় সিটির মাধ্যমে, যে আমরা এইভাবে 2 বা 4টে বা 6টা ইমপ্লান্ট করতে চলেছি, এবং সেটা কিভাবে হবে, তারপরে আমরা সিটি করলাম। সিটি করার পর দেখলাম যে 3D স্ট্রাকচারে কী ব্যাপার, তারপরে আমরা ধরুন ইমপ্লান্টসগুলো প্লেসমেন্টও হয়ে গেল,
ঠিক আছে। ইমপ্লান্ট প্লেসমেন্ট হওয়ার পর আমরা ওনাকে একটা টেম্পোরারি দাঁত দিয়ে দিলাম ফর সে 2 months বা 1 month। তারপরে আমরা ফাইনাল যখন প্রসেসিস করলাম, এখানে যেরকম দেখলেন ওনার নিজের দাঁতটাও রয়ে গেছে, কিছু নিজের দাঁত রয়েছে এবং কিছু ইমপ্লান্টস করে আমরা ফিক্সড প্রসেসিস দিতে পারলাম। সো পেশেন্ট কী পেলো, যেই অবস্থায় এসেছিলো সেটা থেকে একদম ফিক্সড দাঁত পেলো, ব্যথাবিহীনভাবে পেলো, বিকজ আমরা গাইডেড সার্জারি করলাম, কি হোল ইমপ্লান্টসের মাধ্যমে করলাম এবং মানুষ 72 ঘন্টার মধ্যে একটা ফিক্সড দাঁত পেলো। মানুষ এটাই চাইছে। সো এইভাবে ব্যথাবিহীন, একদম ব্যথাবিহীন। দেখুন, যে কোনো সার্জিক্যাল প্রসিজারের একটু তো থাকবেই, বাট আমরা চেষ্টা করি যাতে পুরো বড় সার্জারি না করে কি হোলের মাধ্যমে জাস্ট ইমপ্লান্টসগুলো, তাতে কুইক রেজাল্টসগুলো, মানে যেটা ওপেন সার্জারির থেকে এটা বেটার মেথড অফ ডুইং সার্জারিজ, প্রেডিক্টেবল সার্জারিজ। আচ্ছা স্যার, এটা করতে মোটামুটি কি খরচ কি খুব ব্যয়বহুল? ব্যয়বহুল দেখুন, আগেকার দিনে আমাদের যেহেতু ডেন্টাল ইমপ্লান্টসগুলো ইম্পোর্ট করতে হতো, সেখানে ডেফিনেটলি ইমপ্লান্টসগুলো কস্টলি। এখন ইন্ডিয়াতেও ম্যানুফ্যাকচার হচ্ছে এবং বিভিন্ন কোম্পানিজ এসে গেছে, কম্পিটিশান এসে গেছে, সে কারণে আমরা ইমপ্লান্টসের কস্টিংগুলো ডিক্রিজ করতে পেরেছি। এবং আমরা সবসময় এটাই চাই যে যত নাম্বার অফ ইমপ্লান্টস বাড়বে তত ডেফিনেটলি কস্টিং বাড়বে, এবং দ্যাট ডিপেন্ডস অন ফ্রম পেশেন্ট টু পেশেন্ট। সো সেইভাবেই আমরা প্ল্যানিংটা করি যাতে নাম্বার অফ ইমপ্লান্টস রিডিউস করে একটা ইকোনমিক্যাল অপশান। দেখুন, একটা ডাক্তার সবসময় চাইবে যে পেশেন্টটা যাতে কাজটা করায় এবং অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে। তো তখন আমরা চেষ্টা করি যে নাম্বার অফ ইমপ্লান্টস রিডিউস করে কিভাবে, দেখুন নাম্বার অফ ইমপ্লান্টস রিডিউস করতে গিয়ে ট্রিটমেন্ট ডামাডোল হয়ে যায়, সেটাও কোনো ডাক্তার চাইবে না। বাট দুটোকে ব্যালেন্স করে, যেভাবে একটা মানুষের 90+ বয়স, কোনো মানুষের 60+ বয়স, তো সেটাকে সেই অনুযায়ী মেজার করে একটা ডাক্তার ডায়াগনোসিস দেয় এবং সেইভাবে ইমপ্লান্টস করা হয়। এবং ইমপ্লান্টসের বেস্ট মজা হচ্ছে যে আমাদের কাছে যখন আমরা ইমপ্লান্টস করি, তখন আমরা যেহেতু ইনহাউস সিটি থাকে, সেই জন্য ইনহাউস যেহেতু আমাদের ইন্ট্রামোডাল স্ক্যানারও আছে আর সিটি আছে, এই মাধ্যমে আমরা গাইডেড সার্জারি, এখন 3D প্রিন্টিং হয়ে গেছে এবং এআইয়ের মাধ্যমে আমরা 3D প্রিন্টিংয়ের মাধ্যমে কাজটা 3D মানে স্টেন্টগুলো বানাতে পারছি, বানিয়ে আমরা সার্জারি গাইডেড করতে পারছি। এবং আমরা আগেই কাজটা করে নিচ্ছি গাইডেড করার জন্য, এবং তাতে সার্জারির দিনে অ্যাটলিস্ট কোনো মাথা ব্যথা থাকে না, জাস্ট উই হ্যাভ টু গো অন। অ্যান্ড তারপরেও যে ইমিডিয়েটলি আমি প্লেসমেন্টটা যেটা গাইডেড চেষ্টা করেছিলাম, সেটা ঠিকঠাক জায়গায় হলো কি হলো না, একটা ইমপ্লান্ট প্লেসমেন্ট ঠিক 3D প্লেসমেন্ট হলো কি হলো না, সেটা আমরা সিটির মাধ্যমে দেখিয়ে ঘুরিয়ে পুরো 3D স্ট্রাকচার যদি আমরা ঘুরিয়ে পুরো দেখতে পারি আগে পিছে যে ইমপ্লান্টগুলো ঠিক জায়গায় গেল কিনা, এবং সেটা সিটি গাইডেড এবং সিটি দিয়ে ভেরিফাইড ইমিডিয়েটলি করা যেতে পারবে, যাতে আমাদের যেহেতু বাইরে যেতে হচ্ছে না, সেভাবেই ট্রিটমেন্ট বলা যেতে পারে যে একটা পরিষ্কার স্বচ্ছ একটা ব্যাপার কিন্তু এই ধরা পড়ে যায়। একদম 3D, সেই জন্য সেটারই সিবিসিটি, যেটাকে আমাদের বেসিক কথা হচ্ছে যে সিটি স্ক্যান অফ টিথ। বাট যেহেতু এটা এক্সপেন্সিভ মেশিন, হাই রেডিয়েশন মেশিন, সেটা একমাত্র হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকেই আছে ইন ইস্টার্ন ইন্ডিয়া। এসটিভি বাংলা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক ডক্টর পান্ডাস ক্লিনিকে, যেটা লেক কালীবাড়িতে অবস্থান করছে। তো আপনারা যদি এই নিয়ারেস্ট ব্রাঞ্চে যদি আসতে চান, তাহলে আসতেই পারেন হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক। কিভাবে দাঁতের পরিচর্যা করবেন এবং দাঁত সম্বন্ধে বিভিন্ন ধরনের সংক্রান্ত বা দাঁতের যে সমস্যা, যে সমস্ত প্রবলেম আমাদের হয়, তো সেটা ছোটই হোক কিংবা বড়, দাঁতের তো আর ছোট বড়োর ব্যাপার নেই, সব বয়সেই কিন্তু এই ক্যাভিটিস বা কিভাবে দাঁতের পরিচর্যা করা উচিত, এবং এখানে বিভিন্ন ধরনের মেশিনের দ্বারা, অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা কিভাবে দাঁতকে ভালো রাখা যায়, সমস্ত কিন্তু আপনাদের সামনে কিন্তু হাজির করা হলো। আমাদের এই সেগমেন্টটার নাম স্বাস্থ্যই সম্পদ। একদমই তাই দর্শক বন্ধুরা, যে দাঁতের সঠিক পরিচর্যায় যদি দাঁতকে ভালো রাখতে হয়, ওনার টিপস যে দুবার ব্রাশ করা মাস্ট এবং মাউথ ওয়াশ কিন্তু সবসময় নয়, সেটা একদম লিমিটেডভাবে ইউজ করতে হবে, এবং রুটিন চেক আপ, যেটা কিন্তু 6 মাস বা 1 বছর কিন্তু অন্তর অন্তর কিন্তু করলে খুবই ভালো। তো দাঁতের যত সমস্যা বা যত সমস্যার যে সমাধান, সমস্ত কিন্তু আপনাদের সামনে কিন্তু হাজির করা হলো। এবং এই রকমভাবেই কিন্তু এই স্বাস্থ্য টিপস বা এই স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধরনের সেগমেন্ট বা এই রকম প্রোগ্রাম কিন্তু এসটিভি বাংলায় কিন্তু শুরু হয়ে গেছে, এবং আপনাদের যতদূর সম্ভব কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এরপর কিন্তু আরও অনেক প্রোগ্রাম রয়েছে, আস্তে আস্তে তো আমাদের এসটিভি বাংলায় চোখ রাখতে হবে। পরবর্তী অনুষ্ঠানের জন্য আজকে এই পর্যন্তই, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।